এনসিপি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন এনসিপি। হোসেনের দিক থেকে খেয়াল করছি, দুজন যে ছাত্র উপদেষ্টা সরকারে আছে তাদেরকে বেরিয়ে আসার জন্য তিনি চাপ দিচ্ছেন এবং সরকারকে সেই দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। ওদিকে গতকাল নির্বাচন কমিশন তারা যে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন এনসিপি, মেয়র ইশরাক হোসেন তাকে মেয়রের দাবিতে তিনি আন্দোলন করছিলেন, বেশ কয়েকদিন যাবৎ নগর ভবন দখল করেছিলেন। তারপর আদালত থেকে রায় এসেছে তাকে শপথ করানো যাবে। তো এবার তিনি বলতেছেন তার এই দাবির পর যে উপদেষ্টা মন্ডলীর মধ্য থেকে দুজন উপদেষ্টা পদত্যাগ করতে হবে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, দুজনকে পদত্যাগ না করলে রাজপথ ছাড়বেন না। তো অবশেষে বিরক্তি আকার নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি হয়তো বা পদত্যাগ করবেন কিনা সেটা বলা যাচ্ছে না। তো পদত্যাগের দ্বারপ্রান্তে হয়তো বা চলে যাচ্ছেন, কারণ তারাও এখন বিরক্ত হয়ে গিয়েছেন তাদের কার্যক্রম থেকে। দর্শক, আসিফ মাহমুদ এবং আরো কয়েকজন উপদেষ্টা পদত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ করে আলোচনা শুনবো, তারা পদত্যাগ করবেন কিনা, আর তারা পদত্যাগ করলে কি আসলে এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো বন্ধ। উপদেষ্টাদের পাল্টাপাল্টি সরকার থেকে সরানোর চাপ তৈরি হয়েছে বিএনপির দিক থেকে। বিএনপি ঠিক অফিসিয়ালি আমরা বলবো না, আমরা জনাব ইশরাক হোসেনের দিক থেকে খেয়াল করছি, দুজন যে ছাত্র উপদেষ্টা সরকারে আছে তাদেরকে বেরিয়ে আসার জন্য তিনি চাপ দিচ্ছেন এবং সরকারকে সেই দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। ওদিকে গতকাল নির্বাচন কমিশন তারা যে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন এনসিপি, সেখানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা দেখেছি, তিনি তিনজন উপদেষ্টা যারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড, মোটামুটি যে ইঙ্গিত তাতে বলেই ফেলা হয়েছে, মন্ত্রণালয় ধরে কথা বলা হয়েছে, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই তিনজনকে সরাতে হবে কারণ তারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড, বিএনপি পন্থী। এটা একটা পাল্টা দাবি, কারণ যেহেতু দুজনের বিরুদ্ধে অভিযোগ আছে। আমি যদি কাউকে প্রশ্ন করি যে তিনজনকে এনসিপি সরাতে বলছে, তার মধ্যে কার প্রতি তাদের ক্ষোভ রাগ সবচেয়ে বেশি হতে পারে, যে কেউ এই পরীক্ষা খুব সহজে পাশ করে যাবেন, এটা ডক্টর আসিফ নজরুল। আমরা দেখেছি যে তার বিরুদ্ধে আলাদাভাবে ক্যাম্পেইন চলছে, এটা নিয়ে আমি কথা বলতে চাই, আমি আলাদাভাবে কথা বলবো। এবং খুবই গুরুত্বপূর্ণ একজন এনসিপি নেতা জনাব সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। সো সবসময় যেটা হয়, যাই ঘটুক না কেন, কেসটা ব্যাটাই চোরের মতো, আসিফ নজরুল ব্যাটাই চোর, এটা তো আছেই, সেটা নিয়ে কথা বলতে চাই, খুব দ্রুতই বলবো। কিন্তু এই যে পাল্টাপাল্টি পদত্যাগ চাওয়া হচ্ছে, এটাকে আমরা কিভাবে দেখবো সেটা নিয়ে কয়েকটা কথা। ছাত্র যে দুজন উপদেষ্টা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা অনেক আগে একদম যখন সরকার তৈরি ছিল তখনই বলেছিলাম সফটলি যে ছাত্ররা না গেলে ভালো হতো, এই বয়সটা সঠিক বয়স না ওখানে যাওয়ার। যাই হোক, যখন জনাব নাহিদ ইসলাম বেরিয়ে আসলেন তারপরই আসলে তার সাথেই বাকিদের বেরিয়ে আসা উচিত ছিল, কারণ এটা খুব স্পষ্ট যে তাদের মধ্যে এই দলটার সাথে তাদের বন্ধুবান্ধবরা দল তৈরি করছেন। দল তৈরির আগেও তাদের দুটো সংগঠন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছিলই, তার সাথে জাতীয় নাগরিক কমিটি যোগ হয়েছিল, তারা বিভিন্ন ক্ষেত্রে অ্যালাইন্ড আমরা দেখেছি। সো তাতে সরকারের দিক থেকে এই সমালোচনাগুলো আর অতটা হতো না, তারা যদি বেরিয়ে আসতেন, এটা ওয়াইজ ডিসিশন হতো। যাই হোক, তারা বেরোন নাই, নানান রকম ইন্টারপ্রিটেশন আছে, ক্ষমতা চাইতে পারেন, কেউ কেউ নানা রকম দুর্নীতির প্রতি ইঙ্গিত করেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তারা সেটা করেননি। এখন বিদ্যমান প্রেক্ষাপটে বিশেষ করে জনাব ইশরাকের সাথে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংঘাত হয়েছে, সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে তিনি আসিফের পদত্যাগ চাইছেন, সাথে মাহফুজ আলমকেও ছাত্র প্রতিনিধি হিসাবে যুক্ত করছেন। এটাকে এভাবে দেখতে পারি। এখন স্বাভাবিকভাবে যেটা হয়, আমি অবশ্য একটা কথা একটু আগে বলে রাখি, আমি এরপর একটা জিনিস স্পষ্টভাবেই বলতে চাই, এটা বলা দরকার আছে। জনাব আসিফ মাহমুদকে অন্তত তার একটা সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের পর এই পদে রাখা সরকারেরই উচিত হয়নি। ডক্টর ইউনূসের সরকার কত ইম্যাচিওর, আমি ইম্যাচিওর শব্দটা ব্যবহার করছি, তা ওই ঘটনা থেকে প্রমাণ হয়। যাই হোক, আমি আসবো সেই জায়গায়। এখন যেটা হয়েছে, এনসিপি যেহেতু বিএনপি যা করছে তার একটা পাল্টা দিতে চায়, সেটা তারা করছে। যেমন বিএনপি যেহেতু চাপ তৈরি করছে যে শপথ পড়াতে দিতে হবে, এটার জন্য তারা মেয়র ঘোষণা করে সেগুলো করছেন। তাহলে তারা কি করলেন, নির্বাচন কমিশনে চলে গেলেন। যে নির্বাচন কমিশন, আমি এটা নিয়ে কথা বলেছি, কেন আপিল করে নাই, অপরাধ হয়ে গেছে নির্বাচন কমিশন, এবং তারা স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে গিয়ে চাইছেন। তোদের সাথে দু একজন লয়ার তো থাকার কথা, আমিই তো জানি কয়েকজন লয়ার, ব্যক্তিগতভাবে চিনি। বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী এখন নির্বাচন কমিশন আসলে
সংসদ নির্বাচনও ঘোষণা করতে পারেন না, এটা তাদের একদম এক্সক্লুসিভ ডিসক্রিশন। কিন্তু ডিসক্রিশনের সমস্যা হচ্ছে ওই টাইমটা অলরেডি পার হয়ে গেছে, সো এখানেও সরকারের অনুমতি লাগবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারী না। এখানে সংবিধান বলছে সরকার যদি বলে অন্যান্য নির্বাচনও করবেন। তো সরকার না বললে এটা করার কিছু নাই। এনসিপির উচিত ছিল আবার যমুনায় যাওয়া, তাদের জন্য তো যমুনা অবারিত। হাসনাত আবদুল্লাহকে সামনে রাখলেই যমুনার সব বাধা পেরিয়ে তারা গেট পর্যন্ত চলে যেতে পারবেন, তো সেটা করতে পারতেন, সেটা সেখানেই করার কথা ছিল। নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচনের জন্য চাপ দেওয়ার কিছুই নেই। কিন্তু ওই যে বললাম, তারা পাল্টাপাল্টি করছেন, এবং আপনি যখন ইলজিক্যালি জাস্ট কতগুলো চালাকি করতে থাকেন তখন অনেক কিছুতে হিসাব মিলবে না, গায়ের জোর প্রধান হয়ে যায়। এবং তারা দেখেছেন তারা গায়ের জোরে অনেক কিছু করাতে পেরেছেন, সে কারণেই তারা করছেন। একইভাবেই যেহেতু দুজনকে সরে আসতে বলছেন, আমি তো নর্মালি বলি, আমি টেকনিক্যালি যদি এভাবে বলি যে তিনজনের কথা বলা হচ্ছে যে এই তিনজন বিএনপির সাথে অ্যালাইন্ড, এর মধ্যে দুজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা চিনি এই মানুষগুলোকে। মজাটা হচ্ছে এই সরকারের সবচেয়ে সফল যে জায়গাগুলো, যে তিনজন, আমি ইভেন ডক্টর আসিফ নজরুলকেও অনেকে এমন সব ইস্যুতে যুক্ত করে তার সমালোচনা করেন যেগুলো তার এখতিয়ারই না, তিনি নিজেও বহুবার এগুলো ক্লিয়ার করেছেন। কিন্তু এই তিনজনই সফল। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, আমরা প্রায় বলি সরকার ইকোনমিক স্টেবিলিটি এনেছে, এটা এনেছে, সেটা এনেছে, তো এগুলো কার নেতৃত্বে হয়েছে? তো সফল মন্ত্রীদের ব্যাপারে তারা এই ধরনের অভিযোগ তুলছেন। আর এই দুইজনকে আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট, এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থেকেও থাকে, এই মানুষগুলোর মানুষ হিসেবে মাপ কোথায়, মান কোথায়, আমরা অনেকেই ব্যক্তিগতভাবে জানি। মানে এগুলো অহেতুক একটা সংকট তৈরির চেষ্টা, এটা পাল্টাপাল্টি তারা সেই চেষ্টাতেই গেছেন। কিন্তু আমি যদি এভাবে বলি, এই তিনজন যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই যে তারা এক ধরনের সফট কর্নার্স আছে তাদের, যদি ধরেও নেই, তারা কি প্রকাশ্যে বিএনপির প্রতি কোনো সলিডারিটি কখনো কোথাও দেখিয়েছেন? অথচ আমরা ছাত্র উপদেষ্টাদেরকে দেখেছি যে ছাত্রদের রাজনৈতিক দল যে কর্মসূচি সেগুলোর সাথে তারা অ্যালাইন করছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রক্লেমেশনের জন্য সমানের নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইফ আই এম নট রং, এটা 31 ডিসেম্বর ছিল, প্রচুর শোরগোল করলো, এগুলো উনি শেয়ার করেননি? করেছে তো। সরকারে যখন ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে কিছু বলা হয়, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার বলেছেন, নাহিদ ইসলাম জবাব দিয়েছিলেন, আবার আমরা উল্টো দেখেছি এগুলো সবাই সমানে শেয়ার করছেন যারা সরকারের বাইরে আছেন। সো তারা আসলে সেইম মানুষ, তারা এই দলের লোক, এবং আমরা নিশ্চিত থাকতে পারি যে ওনারা এইটা থেকে যদি শেষ পর্যন্ত দলে আসেন, রিজাইন করে দলেই জয়েন করবেন। যেমন জনাব নাহিদ ইসলাম ছিলেন, ওনার তো ইন ফাইন মর্নিং ঘুম ভেঙে মনে হয় নাই আমি যাই এনসিপিতে গিয়ে যোগ দেই, না, সো সব নিয়েছিলেন। সুতরাং তাদের এই সরকারে থাকে, এই সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ অনেক বেশি তৈরি করে, ফর শিওর। ভেতরে ভেতরে অনেকের অনেক চিন্তা আছে। এই সরকারে জামাতের প্রতি সহানুভূতিশীল উপদেষ্টা আছে বলেও জানা যায়, অন্তত দু একজনের নাম তো আমরা জানিও। তাই যদি হয়েও থাকে, আমরা তাদের প্রতি ওইভাবে কথা বলতে যাই না, কারণ তিনি এক্সপ্লিসিটলি কিছু করেন নাই। কিন্তু এই দুজন সেই রকম। কিন্তু শুরু করেছিলাম যে এই ক্ষেত্রে জনাব আসিফ মাহমুদ যে একটা ভয়ঙ্কর গর্হিত কাজ করেছিলেন, সেটার কি কোনো ব্যবস্থা সরকার নিয়েছে? নেওয়া কিন্তু তখনই উচিত ছিল। একজন অতি প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একবার সেনাবাহিনীর প্রধানকে তার একটা ভিডিওতে বলেছিলেন, আমি যদি আলোচনা করেছি, আমি আবারও একটু বলে রাখি, এই জন্য আর দেখাতে যাচ্ছি না। তিনি খুব ক্লিয়ারলি বলেছিলেন উনি সেনাপ্রধানকে কিছু একটা চাপ তৈরি করে, ওনার নিজস্ব ঢঙ্গের ভাষায় সেটা বলেছিলেন। এরপর দিনই জনাব হাসনাত আবদুল্লাহ জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ইন্টারভিউর একটা ক্লিপ তার স্ট্যাটাস থেকে, তার ফেসবুক থেকে শেয়ার করেন, এবং সেটা করেন তিনি নিজে সেনাপ্রধানের সাথে দেখা করে এসে যেই বোমাটা ফাটিয়েছিলেন, সেই বোমাটা ফাটানোর পর যে ক্লিপটা তিনি শেয়ার করেন, ওটার মধ্যে ওই চ্যানেলের লোগো ছিল না। মানে এটাকে রীতিমতো দ্রুত কাটিয়ে এনে এখানে দিয়ে দেওয়া হয়েছে, বোঝা যায়। ইন্টারভিউটা পরে এসছে, ওইটা একটা টিভি চ্যানেলের লোগো সহ এসছে, আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে তিনি কিভাবে ডক্টর ইউনূসের সাথে ডিল করেছেন, এবং তাদের ভাষ্য মতে ডক্টর ইউনূস সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করানি, এবং তাদের ভাষ্য মতে কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এটা বাধা দিয়ে গেছেন। দ্যাট ওয়াজ দ্য কন্টেন্ট। এবং এটা আসার পরে সেই অতি গুরুত্বপূর্ণ, অতি ইনফ্লুয়েন্সার বলছেন এই ভিডিও, আসিফ মাহমুদের ভিডিও দেখিয়ে, যে এটাই সেই আক্রমণ, সেই অ্যাটাকের অস্ত্র তার ভাষায়। তাহলে এটা খুব স্পষ্ট জনাব আসিফ মাহমুদ তার সাথে কোলাবোরেট করে এই কাজটা করেছেন, ফর শিওর। তার সাথে দেখা করতে গেছেন, আন্তরিকভাবে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার্ড হয়েছে, আমরা দেখেছি। তো তাই যদি হয়ে থাকে, আমরা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি এটা স্বীকার করতে অথবা অস্বীকার করতে দেখি, দুটো একটা করতে হবে। তো যে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের দিক থেকে যে এটাই হলো সেই জিনিস, দুদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে, তার মানে এই যে কোলাবোরেশন, এই কোলাবোরেশন নেই, এটা কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্লিয়ার করেছেন? যদি স্বীকার করবে, মানে এটা অস্বীকার না করে থাকেন, তাহলে এটা হয়েছে। এই কোলাবোরেশন করে একজন সিটিং উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেশের সেনা প্রধানের একটা সংঘাত তৈরির চেষ্টা করছেন। আমাদের নিশ্চয়ই সেই ভাষাটা মনে আছে, তিনি কোট করছেন, শেষ পর্যন্ত না পেরে নাকি সেনাপ্রধান বলেছিলেন তিনি বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিচ্ছেন। এই সব ভাষা যিনি ব্যবহার করেছেন, দেশের সরকারে বসে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আই রিপিট, উনি ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন। কি ব্যবস্থা নিয়েছে? ডক্টর ইউনূসের তো উচিত ছিল সেদিনই তাকে এখানে ক্যাবিনেট থেকে বের করে দেয়া। তার কি সায় আছে? যদি প্রশ্ন করি এতে, সেটাও ভয়ঙ্কর। আর যদি নাও থেকে থাকে, উনি যথেষ্ট কঠোর হননি, এখানে কঠোর হওয়া দরকার ছিল, জরুরি ছিল। এই কথাগুলো সফটলি কয়েকবার বলেছি, কিন্তু আমার মনে হয় অনেক বাড়ছে। সবাই মিলে এই সরকারকে কেন্দ্র করে, এই সরকারের একটা অংশ অনেকের সাথে ইনভলভড হয়ে দেশের এক ধরনের সিরাজুল আলম খান নাকি তৈরি হয়েছে, সেরকম, মানে ওই এক সময়কার রহস্য পুরুষ। তারপরও সিরাজুল আলম খানকে যতজন সেই রহস্য পুরুষ হলেও চিনত, আরও কম চেনা লোকজন আছে। এক ধরনের কোলাবোরেশনের কথা শোনা যায়। শোনা কথা নিয়ে খুব কিছু বলি না, যাচ্ছে আমি শোনা কথা হিসেবে বললাম। মিলেমিশে দেশটাকে ডিস্টেবিলাইজ করে ক্ষমতা দখল করে রাখতে চাই, এই পরিকল্পনার সাথে তিনি জড়িত, এটা ভাবার বোঝার যথেষ্টের বেশি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে। তিনি তা এখনো পদে কেন? অন্তত তাকে সেই সময়ই এই পদ থেকে সরিয়ে দেওয়া জরুরি ছিল। ডক্টর ইউনূস করেননি। সুতরাং আমি মনে করি সামনে এই পাল্টাপাল্টিগুলো আমাদের জন্য ভালো কিছু আনছে না। আমরা সম্ভবত একটা দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে ঢুকে পড়ছি। এখন কি হতে পারে, কি করা ভালো হবে, আলাদা আলাপ করব। আর শুরুতে যেটা বলেছিলাম, ডক্টর আসিফ নজরুলকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, যাকে ফেসবুক সমাজের, ঢাকা শহরে, যে কোনো জায়গায় প্রচণ্ড উত্তাল একটা অবস্থা গেছে। চারিদিকে গুজব, চারিদিকে বক্তব্য, চারিদিকে মিডিয়ার বক্তব্য, মাঠের রাজনীতিতে উত্তেজনা, সব কিছুর একটা তোলপাড় অবস্থা গেছে। কালকে মেলা ইনফরমেশন প্রকাশ পেয়েছে, কিন্তু ইনফরমেশন ব্যাখ্যা কি? যতটুকু ইনফরমেশন আসছে বাজারে, প্রধান সমস্যা দেখা দিয়েছে সেই ইনফরমেশনগুলোর ব্যাখ্যা কি। যেমন কালকের 3টে ঘটনা ছিল, আসলে সামাপ যদি করি কি কি ঘটনা মুখ্যত ছিল। একটা হলো খলিল সাহেব, আমাদের ইউনূস সাহেবের যে, ওনার ভাষায় উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, খলিল সাহেব একটা ইস্যু। খলিল সাহেব কালকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। নেক্সট হচ্ছে ওয়াকার সাহেব। ওয়াকার সাহেবকে কেউ পাবলিকলি কথা বলতে দেখে নাই, কিন্তু ফেসবুক ভরে গেছে। গত কয়েকদিন থেকে অবশ্য তার নড়াচড়া তৎপরতা নিয়ে ফেসবুক বাড়ানো ছিল। বিশেষ করে যারা বিদেশে থেকে ইউটিউব করেন, এই বাঙালি বিদেশে থেকে যারা ইউটিউব চালান, তাদের ক্যাম্পেনের তোড়ে যেই কথাটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছিলেন, প্রথম দিকে করছিল এই তো আজকে কিছু একটা হয়ে গেল, ক্যান্টনমেন্টে গন্ডগোল চলতেছে, এই ওয়াকার সাহেব কিছু একটা করে ফেললো, এটা ছিল প্রথম দিককার। ধরেন যদি 4-5 দিন আগে বলি তাহলে হতো, বাট এরকম। গত পরশু দিন থেকে যেই জিনিসটা তুঙ্গে ছিল সেটা হলো ওয়াকার সাহেব তাদের সাথে চলে আসছে, ওয়াকার সাহেব সাথে নিয়ে তারা কিছু একটা করে ফেলতেছে, বিশাল কিছু এই করে ফেলতেছে। আর পরশুদিন থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ গুজব ছিল যে তিনি বেশ কিছু অফিসার নিয়ে বক্তৃতা করেছেন। সেই বক্তব্যটা জোরালো ছিল 3-4 দিন আগে। গতকালকে সেটা অনেক কনসেন্ট্রেট হয়ে আসলো যে না, উনি সুনির্দিষ্টভাবে কিছু অফিসার্স, এইভাবে শব্দটা ইউজ করা হয়েছে, তাদের একটা সমাবেশে বক্তৃতা দিয়েছেন। প্রথম দিকে দেখা গেল এইসব ঘটনাগুলির সম্পর্কে যে পত্রিকার নিউজ, কোনো মেইনস্ট্রিম পত্রিকা, মেইনস্ট্রিম দূরের কথা, কালবেলাও রিপোর্ট ছাপতে পারে নাই,
সব রিপোর্ট যা কিছু ছাপা হয়েছে সব ইউটিউবে এবং ফেসবুকে। আস্তে আস্তে জিনিসটা খুললো, শুরু হলো কালবেলাকে দিয়ে, পরে অন্যান্য মিডিয়া থেকে আপ টু প্রথম আলো, পরে অন্যান্য কেউ বোধহয় বাদ নাই। মজার কথা হলো সবার ভাষ্যটা কিন্তু একই, মূল গল্পটা একই, মূল স্টোরিটা যে লিখে দিচ্ছে সে লোক একই লোক, কিন্তু কিছু লোকের ভাষ্য ছিল ইন্টারেস্টিং, কিছু পত্রিকা। তার আগে বলিনি, প্রত্যেকটা যে খবর ছাপা হয়েছে কালবেলার খবরটাই সব পত্রিকা চাচ্ছে নিজ নিজ দায়িত্বে, বলে নেই যে এটা কালবেলার। কিন্তু সবাই খবরের সোর্স কি, মানে জার্নালিজম মেনে কি এই খবর তারা ছাপছে? উত্তর হলো যে না। সবাই তবুও হয়তো আমারই ভয় বলার চেষ্টা করছে যে ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল এমন অফিসারদের কাছ থেকে শুনে লেখা। সো এটাও অনেক ইনডাইরেক্ট রেফারেন্স। আদৌ ওরকম কোনো অফিসার বলে কেউ আছে কিনা, কেউ তাদেরকে বলেছে কিনা আমরা জানি না। আসলে কেবলমাত্র একটা বা দুইটা পত্রিকা রাতে, তাও অন্তত 10টার পরে, তারা লিখতেছে যে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউজুয়ালি আর্মির ভিতরকার কোনো খবর হলে সে খবর তো আইএসপিআই আসে। ইদানিং একটা ফেনোমেনা শুরু হয়েছে গত 25শে ফেব্রুয়ারির পর থেকে। যদি কোনো খবর আইএসপিআর থেকে না আসে কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে এবং পত্রিকা দাবি করছে এটা হেডকোয়ার্টার থেকে আনা হয়েছে, হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার। এই আর্মি হেডকোয়ার্টারের খবর বললে বুঝতে হবে যে আর্মির ভিতরে এক ধরনের ভাগ আছে, ওয়াকার তার প্রভাবাধীন এলাকাটা, এটাই হলো আর্মি হেডকোয়ার্টার। মানে পরে আমরা যেটা আবিষ্কার করতেছি, আর্মি হেডকোয়ার্টার বলতে বোঝানো হয় যেটা ওয়াকার সাহেব চিফ অ্যান্ড তার প্রভাবাধীন এলাকাটা, ওটাই হলো হেডকোয়ার্টার। আর ওভারঅল আর্মির পজিশন কিনা, এটা আর্মির বক্তব্য কিনা, আর্মির কোনো ঘটনা কিনা, এইটা বলার ক্ষেত্রে আইএসপিআর আসে। সো পাবলিকের কাছে খবরটা নিয়ে আসার আইএসপিআর বলতে যা বুঝাই আমরা, সেটা হলো সামগ্রিক, সবাইকে নিয়ে যদি কোনো মিটিং হয় তাহলে। আর শুধু যদি ওয়াকার সাহেব নিজে একটা কিছু করেন, যেহেতু অন্যদের সম্মতি নেই ওই কাজে, সে কারণে ওনাকে আলাদা করে করতে হচ্ছে। এখন এটা থেকে কী করে আইএসপিআর দিতে পারবেন? উনি দিতে পারবেন না, সেই জন্য উনি নিউজটা পাঠাই দেন আর এটাকেই বলেন যে আর্মি হেডকোয়ার্টার বক্তব্য। আর্মি হেডকোয়ার্টার মানে আমাদেরকে এটা বুঝতে হবে, সেটা ফেব্রুয়ারি মাস থেকে আমরা শিখে গেছি। তো এই সব নিউজগুলো আসলে আর্মি হেডকোয়ার্টারের বক্তব্য। ওই পত্রিকা লিখছে যে আমরা সরাসরি আইএসপিআরেই চাকরি করেন, দায়িত্বে আছেন এমন একজনের সাথে কথা বলেছে, উনি নিশ্চিত করছেন যে এই বিবৃতি আইএসপিআরের না। তবে গতকালকে ওয়াকার সাহেব একটা মিটিং করেছেন কাউকে নিয়ে, অর্থাৎ এই মিটিং যে একটা হয়েছে সেটা স্বীকৃতি ওই পত্রিকাটা দাবি করতেছে। তো আবার সে একই কথাই, কোথাও তো যেহেতু আইএসপিআর বলে নাই, ফলে এটাকে একদম শতভাগ সত্য একটা ঘটনা কিনা সেই প্রশ্ন থেকে গেছে। তবু ধরে নিই, এটা আমরা ধরে নিচ্ছি যে এটা তার মানে ওয়াকার অ্যান্ড গং ওয়াকার অ্যান্ড গং আর্মি হেডকোয়ার্টারের বক্তব্য, অর্থাৎ ওয়াকার অ্যান্ড গং এর বক্তব্য হলো কি এটা। এনিওয়ে, এতে গেলে ওই দিকটা। মূল জায়গায় আসি এবার। আমি এখানে 3টে নাম দিয়েছি। করিডোরটা আসলে খলিল সাহেবের বক্তব্য। খলিল সাহেবের বক্তব্য যেটা ছিল কালকে, সেটা সার কথা হলো খলিল সাহেব ব্যাক অফ, পশ্চাৎপসরণ করছেন। কীভাবে, কতটুকু, কী ইস্যুতে? খলিল সাহেব বলতেছেন নো, করিডোর নিয়ে কিছু হয় নাই। করিডোর নাকি ইন্ডিয়ানরা শব্দটা চালু করেছে এবং ইন্ডিয়ানদের নিউজের ফলে করিডোর নিয়ে এত আলাপ হচ্ছে না। খলিল সাহেব এটা সত্যি বলছেন না। আপনি সুনির্দিষ্ট করে খলিল সাহেবের মুখ, তহিদ সাহেবের মুখ দিয়ে, তহিদ সাহেব যে অরিজিনাল পররাষ্ট্র উপদেষ্টা, খলিল সাহেব জয়েন করার আগেই যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখনো আছেন, তহিদ সাহেব প্রথমে করিডোরের প্রসঙ্গটা তিনি নিয়ে আসেন। এর আগে বাংলাদেশের কেউ জানতো না, না মিডিয়া, না ফেসবুক, না কোনো, না ইভেন আমি ব্যক্তিগতভাবে কখনো শুনিনি এই শব্দটা, এটা যে বাংলাদেশের কোনো ইস্যু। সো তহিদ সাহেব যখন প্রথম বললেন করিডোরের কথা, না আমার কান পাতা ছিল, আমি চেষ্টা করছিলাম। খলিল সাহেব যখন ঢাকায় একদম পোস্টেড স্থায়ী হলেন,
তিনটা পদবি বাগালেন। শুরু করেছিলেন ওয়াকারের সাথে খাতির দিয়া, শুরু করেছিলেন অজিত দোভালের সাথে মিটিং দিয়া। সেখান থেকে কি করে এটা সরে গেল? আবার অজিত দোভালের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে মনে হচ্ছে এখানে। উনি এখান থেকে সরে সরে আসতেছেন, আবার ইন্ডিয়ানরা তাকে আস্থা দিচ্ছে না। এরকম একটা অবস্থা যখন শুরুতে হয়েছিল, তখন থেকে আমি কান খাড়া করে তাকাচ্ছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে এই করিডোরটার অর্থ আবার কি। কিন্তু খলিল সাহেবের সাথে করিডোরের কোনো সম্পর্ক তখনও দেখা যায়নি। প্রথম দেখা গেল যখন তৈয়ব সাহেব নিজে প্রেসের সামনে আমরা করিডোর দিতে যাচ্ছি বলে ইউএনএ রিকোয়েস্টে আমরা করিডোর, এই টাইপের একটা খবর সাংবাদিক সম্মেলন ডেকে বলছিলেন। এই খবরটা খলিল সাহেব ঝেড়ে অস্বীকার করেছেন কালকে। কিচ্ছু এসে যায় না, আপনি মিডিয়া নিউজ দেখলে তো পাবেন। এইসব খবর তো লুকে রাখা যায় না, আপনি ঝেড়ে অস্বীকার করলেই হবে না, পলিটিশিয়ানের মতন চাপাবাজি করলে হবে না। করিডোর ইন্ডিয়া থেকে আসছে, ফ্যাক্টস হলো করিডোরের কথা তুলছে, হতে পারে না। এখন যেটা দেখা যাচ্ছে যে আপনি করিডোর থেকে হেরে পিছিয়ে আসছেন। কোথায় যাচ্ছেন আসলে? কালকে দাবি করছেন উনি যে করিডোর নিয়ে কোনো আলাপই হয়নি। তাহলে কি হয়েছে? এইবার করিডোর বনাম ত্রাণ, রিলিফ। আমরা কেবল ইউএনের সাথে রিলিফ দেওয়ার বিষয়ে কথা বলতেছি, তাও কন্ডিশনাল দেওয়া যায় কিনা সেটা নিয়ে। সো করিডোর রিডিউসড হয়েছে, ছোট হয়ে আসছে ত্রাণে, রিলিফে। সো খলিল সাহেবের ভাষায় করিডোর এখন ত্রাণে রূপান্তরিত হয়েছে। ল্যাঙ্গুয়েজটা সরে গেছে, কিন্তু ইস্যুটা ঠিকই একই আছে। তার মানে উনি ত্রাণ দেওয়ার জন্য চিন্তা করতেছেন। অর্থাৎ কোথায় ত্রাণ দেবেন? আরাকান আর্মি, আসলে বেসিক্যালি আরাকান দখলীকৃত এলাকায় উনি ত্রাণ দিতে চাচ্ছেন। এটা হচ্ছে একদম স্ট্রেট কাট বললে পরে, স্পষ্ট ভাষায় বললে। এইটার খায়েশটা ওনার এখনো আছে। বাড়তি কালকে যেটা স্পষ্ট করে বলেছেন যে উনি এটা নিয়ে বার্মিজ গভর্নমেন্ট এবং আরাকান আর্মি, অনেকবার আরাকান আর্মির সাথে কথা হচ্ছে, এটা তিনি উল্লেখ করেছেন কালকের আলোচনা। ভাই এত আলাপ আরাকান আর্মির সাথে, তো তাহলে ওরা বারে বারে প্রত্যেক মাসে 3 বার করে আমাদের মাছ ধরার জেলেদের ধরে নিয়ে যায়, এটা কেন? এত খাতির আপনাদের? ইটস ওয়ান ওয়ে। যাই হোক, এসব প্রশ্ন থেকে গেছে। তো কালকের সাংবাদিক সম্মেলনের তার সার কথা হলো, আমরা করিডোর শব্দটা ফালাই দিচ্ছি, যেহেতু করিডোর শব্দটা বিতর্কিত হয়ে গেছে। করিডোর শব্দ নিয়ে মানুষ এত বেশি তর্ক তুলছে, তর্কটা এত দূর জেগে গেছে, হেন পলিটিক্যাল পার্টি পাওয়া যাবে না, যেটা লেফট থেকে শুরু করে এদিকে বিএনপি পর্যন্ত কেউই করিডোরের পক্ষে না, করিডোর দেওয়া দেই পক্ষে না। ফলে করিডোর শব্দটা উনি ড্রপ করে দিচ্ছে, এর বদলে ত্রাণ শব্দটা নিয়ে আসছেন, যে উনি এখন ত্রাণ দেওয়া নিয়ে আলাপ করতেছেন, ত্রাণ বা রিলিফ নিয়ে, ত্রাণ দেওয়ার বিষয়ে। করিডোর বাদ এখন শব্দটা হলো ত্রাণ নিয়ে উনি কথা বলতে চাচ্ছে, এটা রেখে দিয়েছেন উনি। অর্থাৎ পুরো জিনিসটা আগেকার মতনই আছে, খালি শব্দ হিসেবে করিডোর শব্দটা ফালাই দিয়ে নতুন শব্দ হলো ত্রাণ। ওই একই আগেকার মতনই বার্মাকে, মানে রাখাইনদেরকে, আরাকানিদেরকে উনি ত্রাণ দেবেন, এই জায়গাটা কিন্তু রেখে দিচ্ছেন। আসলে এটা হলো কালকের তার সাংবাদিক সম্মেলনের মূল কথা। কেন আমি বললাম যে উনি কালকে পশ্চাৎপসরণ করছেন, যেটা স্পষ্ট আসলে জানা গেছে বা জানা যাচ্ছে, সেটা হলো যে ইউনিসেফের কাছে মেসেজ গেছে, যেভাবেই যাক মেসেজটা খুব কড়া রেজিস্ট্যান্স বলতে পারেন, আপত্তি বলতে পারেন। আপত্তিটা হলো যে আপনি এই করিডোর দেওয়া দিই বার্তা সুনির্দিষ্ট করে বললে আমেরিকানদের হয়ে কোনো ধরনের তৎপরতা করবেন না। আমি অনেক বড় শব্দ ইউজ করছি, আমেরিকানদের হয়ে কোনো তৎপরতা করবেন না। আমেরিকানদের হয়ে মানে, আমেরিকানদের হয়ে তৎপরতা বলতে দুইটা জিনিস বোঝায়। একটা গেল পোর্ট, আমাদের বন্দর, আমাদের বন্দর দেওয়া নেয়া, চিটাং পোর্টের কথা বলছি, বন্দর দেওয়া নেওয়ার বিষয়ে কোনো আলাপের দিকে যাবেন না। আর সেকেন্ড হচ্ছে আপনার করিডোর।
এদিকে যাবেন না। এই স্ট্রং আপত্তিটা গেছে। আচ্ছা, একটু বলে নিতেই হচ্ছে। আসলে আমরা কম বেশি জানি যে আর্মির ভিতরে পক্ষ হিসেবে দুইটা আছে, ঠিক মুখোমুখি পক্ষ বলতে চাই না আমি, পরস্পরে মুখোমুখি দাঁড়ায় আছে একেবারে ওরকম না, কিন্তু এটা ঠিক এক সূত্রে নাই। এই অর্থে দুটো পক্ষ যদি বলি, এক সূত্রে মানে সবসময় সবার পজিশন এক না। বিশেষ করে আমি ওয়াকার সাহেবকে যদি দেখি, ওয়াকার সাহেবকে যদি মনে করি, তিনি একাধারে অনেক কিছু রিপ্রেজেন্টেটিভ। কি কি? এক নম্বর রিপ্রেজেন্টেটিভ বা ওভারঅল রিপ্রেজেন্টেটিভ তিনি এখন র বা মোদির, র বলাই ভালো, রয়ের সাথে খাতিরটা সর্বোচ্চ। 2 নম্বর খাতির হলো উনি কোঅর্ডিনেটর অফ বিএনপি। বিএনপি আবার রয়ের সাথে খাতির করে চলে, শুধু জানেন আপনার, কম বেশি সব ধরনের ইনফরমেশন বলছি। থার্ড হলো এটা একই সঙ্গে আওয়ামী লীগ প্লাস ঢাকায় যেসব রয়ের তৎপরতা চলে এ সবারই কোঅর্ডিনেটর কিন্তু উনি, কোঅর্ডিনেটর। পারপাস কি তারা এত করছেন কেন? যখন থেকে ওই রিপোর্টটা বেরিয়েছে আমাদের ইউএন এর রিপোর্টটা 1400+ মারা যাওয়ার জন্য, এই রিপোর্টটা বেরোনোর পর থেকে তারা এই বলতে পারেন মতিক বোমা এই অস্থিরতাটা শুরু হয়েছে। এর আগেও এই ভাগটা তো ছিলই। আমি বলেছি বহুবার আপনাদেরকে যে আমাদের এই আগস্ট বিপ্লব বা আগস্টের চেঞ্জ, হোয়াট এভার যাই ভাষায় বলেন না কেন আপনি, এই চেঞ্জের আগে থাকতেই 2-3 দিন আগে থাকতে ওয়াকার তো বাইরের লোক এসে উটের উপরে বসানো তাকে, একদম এই ধরনের একটা এক্সটার্নাল রিলেশন ওর সাথে ছিল শুরুতে, জন্মের দোষ বলতে পারেন আপনি। কিন্তু থাকা সত্ত্বেও যেহেতু তিনি আবার হাসিনার বাসায় গেছিলেন, হাসিনা অন বিহাফ অফ এভরিবডি, হোল আর্মির পক্ষ থেকে উনি হাসিনার কাছে গিয়ে বলেছিলেন যে আপনাকে যেতে হবে, খুদা হাফেজ আপনি। পরবর্তীকালে আপ টু নভেম্বর তিনি কিন্তু সবার রিপ্রেজেন্টেটিভ ছিলেন। নভেম্বরের অ্যারাউন্ড 13 তারিখের পর থেকে এটা আস্তে আস্তে আলাদা হয়েছে। আলাদা হওয়ার পরেও ছিলেন, মানে খুব ভাগ হয়ে গেছে এমন না। যেমন মনে করেন যে অক্টোবর, নভেম্বর, হ্যাঁ নভেম্বরের পরে ইভেন তারা সেপ্টেম্বরে যখন ইউনুস সাহেব আমেরিকা যায় তখন তারাও প্যারালালি যে আমেরিকায় গেছিল যে টিমটা, এখানে সব পক্ষই ছিল। কিন্তু ওখান থেকে ফিরে আসার পরে সম্ভবত ডিসেম্বরের দিকে শুরুতে এর প্রকাশ্যে আলাদা আলাদা হয়ে যায়। ঠিক মারমুখী না, কিন্তু এক ধরনের 2 ধরনের পজিশন একটা তৈরি হয়। আলাদা আলাদা করে তারা ইউনুস সাহেবের সাথে দেখা করতে থাকে। ইউনুস সাহেব যে খুব ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ দিয়েছেন বা গুরুত্ব দিয়ে দেখছেন, ওরকম গুরুত্বপূর্ণ হয়নি। সময় সময় একসাথে গেছেন, সময় সময় আলাদা আলাদা গেছেন তারা। সো এনিওয়ে, ওই রিপোর্টটা বেরোনোর পর থেকে ওয়াকার সাহেব মনে করেন যে তো আমাকে ফাঁসিয়ে দেবে এবং আমি তো আসলে দায়ী। কারণ মনে রাখতে হবে ওয়াকার সাহেবের প্রবলেম হলো উনি কিন্তু হাসিনা যখন আমাদের ছাত্রলীগের উইথড্র করে নিয়ে গেছে, পুলিশ উইথড্র করে নিয়ে গেছে, এই দুইটা তার অস্ত্র। কবে? 14 জুলাই। 16 জুলাই থেকে একদম পূর্ণ ক্ষমতায় ওয়াকার সাহেবের নেতৃত্বে আর্মি ক্ষমতা নেয়, মানে আইন শৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্বটা নেয়। এই সেদিন থেকে শুরু করে আপ টু 29-30 যদি নাও হয় অন্তত 29 তো বটেই, 29শে জুলাই পর্যন্ত যতগুলো খুন হয়েছে সব হয়েছে আন্ডার দ্য কমান্ড, লিগ্যাল ভাষায় বললে আন্ডার দ্য কমান্ড অফ ওয়াকার। এইটার জন্য যে তার অভিযোগ বা দায়, এইটার রিপোর্টে যখন সামনে এসছে তখন থেকে উনি এখান থেকে বেরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, ততই তিনি আঁকড়ে ধরার চেষ্টা করছেন রকে, ইন্ডিয়ানদেরকে। সেখান থেকে বাকি লাগেজগুলো তার উপরে এসে পড়ছে, আওয়ামী লীগের লাগেজ, বিএনপির লাগেজ। এমনি আওয়ামী লীগের লাগেজ তার উপর তা আছে, কারণ হাসিনা আত্মীয় উনি, হাসিনা তাকেই তো চিফ ভার্সনে ছিলেন। কিন্তু ঘটনাটা যেভাবে প্ল্যান করা হয়েছিল সেভাবে ঘটে নাই, থাকে নাই। এনিওয়ে, পরবর্তীকালে উনি রেগুলার বিএনপির সঙ্গে কথা বলা শুরু করছেন, যোগাযোগ রাখতেছেন। মূল জিনিস হল তার ওখান থেকে বেরিয়ে আসা। আর যেটা বলেছিলাম আপনাদেরকে আমি, 25শে ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট দিন একটা। 25শে ফেব্রুয়ারি
এই যে ফুল স্টপ মার্কা বক্তব্য দিচ্ছিলেন উনি রাওয়া ক্লাবে, সেদিন ভাবছিলেন যে আমি একদম ঝান্ডা হাতে নিয়েই নিচ্ছি, পুরো জিনিসটা আমার কন্ট্রোলে, এগুলো বাদ। বিডিআর নিয়ে আর কোনো ইন্ডিয়াকে দায়ী করে কোনো ফার্দার ইনভেস্টিগেশন হবে না। ফার্দার ইনভেস্টিগেশন হবে না, এটা হলো মূল কথা। ফার্দার ইনভেস্টিগেশন হওয়া মানে এখানে ইন্ডিয়ানরা অভিযুক্ত হবে, পিলখানা হত্যাকাণ্ড যেটাকে বলছি আমরা। তো সেইটা উনি বলতে আসছিলেন সেখানে, কিন্তু হয়ে গেছে পুরো উল্টা, রিভার্স। উনি পুরো একদম বেগু হয়ে যান এটা কথা বলার পর থেকে। উনি মোটামুটি আইডেন্টিফাইড হয়ে যায়, এক্সপোজড হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক্সপোজ হয়ে যাওয়া, এবং ততই উনি আইসোলেটেড হয়ে যান বাকি আর্মি লোকদের সাথে। সো সার কথা হলো উনি এত কিছু রিপ্রেজেন্টেটিভ হয়ে আছেন এখনো। এই যে রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকা, তাহলে তাদের এবার করিডোর প্রসঙ্গে পজিশন কি হবে, একটা গুরুত্বপূর্ণ দিক। শেষ কথাটা আগে বলে নেই। 1 নম্বর কথা হলো করিডোর ইস্যুটা আসলে অ্যাবসলিউটলি একা আমেরিকানদের ইস্যু। আচ্ছা, তার আগে একটা কথা, একটা বাক্য খালি বলে নিই। বাংলাদেশের যে কোনো বিদেশি প্রভাব বলতে 3টা দেশের কথা বলতে বুঝি আমরা, সাধারণ মানুষও বুঝে। 1 হলো ইন্ডিয়া, 2 হলো আমেরিকা, 3 হলো চায়না। এখানে আমি বেশিরভাগ কথা বলবো এই করিডোর ইস্যুতে ইন্ডিয়া আর আমেরিকানটা, চায়নাটা কম বলবো। শেষে খালি 2-1টা বাক্য বলে শেষ করে দেবো, কিন্তু আগে বলে নিই আমি। এক কথাই হলো যে করিডোর অরিজিনালি মূলত আমেরিকানদের ইস্যু। 2টা বা 3টা বাক্যে যদি বলি, আমেরিকানদের চাচ্ছে কি আসলে? আমেরিকানরা চাচ্ছে এই যে আরাকানরা আলাদা করে বেশিরভাগ আপনার আরাকান ভূমি যে তাদের দখলে আছে, আর দূরটা আগাইছে, কিন্তু এরপরে কি হবে, কি করবে এখন? তারা খুব অস্থির এখন, কিন্তু তাদের সাথে সেন্ট্রাল সেনা সরকারের সম্পর্ক নাই, সবতে একটার তো বিরুদ্ধে। এটা আমেরিকানটাকে সাপোর্ট দিয়েছে, সবই কাজগুলো করছে, বার্মা এক মিলায় সবই তো করছিল বাইডেন, কিন্তু ট্রাম্প আসার পরে এটার অগ্রগতি নেই। এই জন্য তারা আবার হতাশ, আমাদের আরাকান ভাইরা, সশস্ত্র গ্রুপ ভাইরা। সো আমেরিকানরা নিজে এর কিছু করা যায় কিনা, এটাকে আর একটু আগানো যায় কিনা, সেখান থেকে তাদের মুখ্য উদ্দেশ্য হলো যে করিডোরের নাম করে একটা প্যাসেজ যদি তৈরি করা যায়, শুরু হবে প্যাসেজ দিয়ে, আন্ডারগ্রাউন্ডে আমরা আমাদের মতন সহায়তা, কারণ তারা সবচেয়ে খারাপ অবস্থা আছে, বোধ রসদ মানে খাওয়া দাওয়ার বিষয় আছে, প্লাস আপনার আর্মসের রসদ, আর্মস অ্যামুনিশন পাওয়ার দিক আছে। এই 2টাতে তারা সাপোর্ট করতে চাচ্ছে, এটা হচ্ছে তাদের খায়েশ। কীভাবে করবে, করিডোর দিয়েই করবে কিনা অন্য কোনো উপায় করবে, দ্যাট ইজ নট ডিসাইডেড। কিন্তু যেটা আমেরিকানরা বেশি ইন্টারেস্টেড যে একে কী করে হেল্প করা যায়, আর যতটা সম্ভব আগায় নেওয়া যায়। যতটা সম্ভব বলছি কারণ ট্রাম্প আবার একটা লেভেলের পরে আরাকান আর্মিকে সাপোর্ট করতে হবে, এদিকে যাবে না। কেন যাবে না? যখনই টাকা পয়সা খরচের প্রসঙ্গ আসবে, তখন ট্রাম্পের পলিসি হলো, যে কথা বলে সে ক্ষমতা আসছে এবং এখনো মেনটেন করছে, সেটা হলো যে আমি 3য় দেশে কোনো যুদ্ধে জড়াবো না। ফলে এখানে যুদ্ধ জড়ানো মানেই কিন্তু ট্রাম্পের পয়সা খরচ করতে হবে, পয়সা অ্যালার্ট করতে হবে, বড় বড় ধরনের ডলার বিলিয়ন ছাড়াই গেলেও অবাক হব না আমি। সো এইটা সে করতে রাজি না, এর হচ্ছে তার বটম লাইন। মানে যেখানে গিয়ে পেন্টাগন থেমে যেতে হবে, কিন্তু সাপোর্ট তো করতে হবে। আপনার তারা তো আমাদের ইচ্ছা, আমাদের হাতেই তো তৈরি হয়েছে তাদের, কিন্তু তৈরি হতে হবে, ফেলে রাখতে পারি না। তাদের রসদ নাই, খাওয়া দাওয়া নাই, ফাইন্যান্সিয়াল অবস্থা নাই, একটা তো কিছুতে হেল্প করতে হবে। সো একটা লিমিটেড ফর্মে হলেও তাদের হেল্প করতে চায়, তারা এমনি শুরু করতে চায়, যেন তাদের ভিতরে একটা আশা জন্মে, এই তো আসতেছে আমেরিকান আসতেছে। সো এখান থেকে করিডোরের আলাপটা, ত্রাণের আলাপটা, কিন্তু মূল বিষয় হচ্ছে আমেরিকানদের দিক থেকে এই 2টা সাপোর্ট তাদেরকে দিতেই হবে। কীভাবে দিবে আমরা জানি না, এখান থেকে করিডোর আলাপটা উঠছে। সো সার কথায় হলো যে করিডোর ইস্যুটা কিন্তু আমেরিকানদের ইস্যু। অনেকে মনে করে যে করিডোর কি তাহলে ইন্ডিয়ান ইস্যু, ইন্ডিয়ানদেরও ইস্যু? উত্তর হলো যে না। কেন? কারণটা হলো ইন্ডিয়ার সাথে আমেরিকা হাত ধরাধরি করে চলছে কবে থেকে? 2001 সাল থেকেই ধরতে পারি আমরা। আমি আগের দিন বলেছিলাম যে 2001-এর আগের আমেরিকা, সে ছিল বঙ্গোপসাগরে নিজে বসবে, যেটা ইন্ডিয়ানরা একেবারেই পছন্দ করবে না, একেবারে এটার বিরুদ্ধে। সেখান থেকে আমেরিকানরা তাদের এই বঙ্গোপসাগরে ঘাঁটি গড়ার
প্রস্তাবটা আপনার পাপোশের নিচে রেখে দিয়ে এবার ইন্ডিয়ার সাথে সম্পর্ক করেছিল। এইটাই 2001 সাল থেকে সম্পর্ক। এটাই একদিন ধরে বাইডেনের শেষ জমানা পর্যন্ত একদিন চলছে। এখন থেকে এই জিনিসটা একেবারে ছেদ পড়ে গেছে। এখন শেষের দিকে যেটা হয়েছিল বাইডেন আমল পর্যন্ত, যে ওই যে ইন্ডিয়ার হাত দিয়ে বাংলাদেশের উপরে হাত দিয়ে রাখা, এটা কিন্তু টিকে ছিল কম আর বেশি। এমনকি লাস্টে যে আমরা হাসিনার সাথে কাজ করব বলে বাইডেনের যে বক্তব্য, সেখানেও ইন্ডিয়ানরা সম্পর্কিত ছিল, মাঝখানে ছিল। এই যে ইন্ডিয়ানরা মাঝখানে ছিল, এই মাঝখানে থাকা জিনিসটা আর ট্রাম্পের আমলে গড়ে উঠছে না। এটা হচ্ছে মুখ্য সমস্যা। সো আবার একই সাথে পেন্টাগন তার পাপোশের নিচ থেকে বার করছে পুরনো খায়েশটা, যে তাকে বঙ্গোপসাগরে আবার দখল নিতে হবে, বা একটা যদি বসতে জায়গা পাওয়া যায় এটা তার জন্য খুব ভালো। বিশেষত এখন এই যে আরাকান আর্মি হয়েছে, এটা ভিতর দিয়ে যদি আমি ঢুকতে পারি বার্মা ইস্যুতে, তাহলে একা চায়না করে খাবে পুরা বার্মাকে, এর তো হয় না, আমরা ভাগ নেব। এটা হচ্ছে আমেরিকানদের ইন্টারেস্ট। বাংলাদেশের এই জায়গাটাই মুখ্য সমস্যাটা কি, মুখ্য স্বার্থটা কি? মুখ্য স্বার্থ হলো যে আমরা কোনোভাবেই এই যে চীন আর আমেরিকা দুজন মিলে আগাচ্ছে বার্মাকে কেন্দ্র করে, আমরা দুইটার কোনোটার পক্ষেই থাকতে পারবো না। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে, যারা রিয়েল বাংলাদেশ ইন্টারেস্ট দেখতে চায় মুখ্য করে, আবার বলছি বাংলাদেশ ইন্টারেস্ট দেখতে চায় এবং মুখ্যত বাংলাদেশ ইন্টারেস্টই দেখতে হবে। এর সাথে কারো ব্যাগেজে যদি বগলে যদি আমেরিকা থেকে যায় অথবা চায়না থেকে যায়, হবে না। এটা আমি তাদেরকে গণায় ধরি নেই। আমি বলছি রিয়েলি বাংলাদেশের ইন্টারেস্ট কোনটা, সেইটার যদি দেখেন আপনি, যাদের বগলে না ইন্ডিয়া না আমেরিকা না চায়না কোনোটাই নেই, তাহলে সেই পজিশনটা হতে হবে আমাদেরকে, যে আমরা না আমেরিকানদের স্বার্থ না চীনের স্বার্থ কোনোটা দেখে আমরা বার্মায় কাউকে ঢুকতে সাহায্য করা প্রশ্নই আসে না। এটা থাকলে আমরা পাকিস্তানের অবস্থা হয়ে যাবে আমাদের। অন্য যে কোনো বহু দেশ মারা পড়েছে আমেরিকানদের এই ওয়ার অ্যান্ড টেররের আমলে, আমরা সেই ধরনের একটা কিছু হয়ে যাব। এই কালে নতুন সেই ওয়ার অ্যান্ড টেররের জায়গাটা হবে, সেকালে ছিল আফগানিস্তান, এই কালে হয়ে যাবে বার্মা। সো বার্মাকে কেন্দ্র করে আমরা কাউকে হেল্প করতে পারবো না। আমি নিউট্রাল শব্দটা ইউজ করছি না ইচ্ছে করে, নিউট্রাল অন্য মানে করে মানুষ না বুঝে। আমি সেজন্য বলছি যে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থা হবে কাউকে হেল্প না করা, কারো পক্ষে না থাকা। ওই যে করিডোর দিয়ে অস্ত্র নিয়ে যাওয়ার একটা জায়গা বানাই দেওয়া, না, প্রশ্নই আসে না। এগুলো প্রত্যেকটা, অনেকে এটাকে ব্যাখ্যা করবে আমরা কি চায়নাকে ফেভার করার জন্য আমেরিকাকে দিতে চাই না। না, এইসব পন্থীমার কালাপ করবেন না। এই কালের দুনিয়ায় সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে দুনিয়াতে পন্থী রাজনীতি বলে কিছু নাই। এটা অমুকপন্থী, আপনি অমুকপন্থী, এই পন্থী রাজনীতি বলে কিছু নাই। ফলে পন্থী রাজনীতিতে আমাকে দেখবেন না, নিজেও দুনিয়ার রাজনীতি পন্থী দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। এটা প্লেন অ্যান্ড সিম্পল। বাংলাদেশকে যদি নিজের স্বার্থে টিকে থাকতে হয়, তাহলে এই চায়না আমেরিকার কোনো ধরনের যুদ্ধ বার্মাকে কেন্দ্র করে তার কোনো পক্ষ নিব না আমরা, বরং আমরা কোনো ধরনের কাউকেই সহায়তা দিব না। এটা হতে হবে পজিশন। এনিওয়ে, সার কথা হলো যে করিডোর একমাত্র সেই জন্য আমেরিকানদের স্বার্থ। কেউ কেউ ছড়িয়েছে যে করিডোর একই সাথে ইন্ডিয়ান স্বার্থ। নো, আমি আগের দিনও বলেছি, এই যে টেকনাফ নেওয়া বা আপনার টেকনাফের লেজের অংশটা ইন্ডিয়াকে আমেরিকাকে দিয়ে দেওয়ার কথা হচ্ছে কি হচ্ছে না, এসব যা কিছু কথা ছড়ানো হয়েছে, আমি বারে বারে বলেছি যে এগুলা সবচেয়ে বেশি আপত্তি করবে ইন্ডিয়া। যখন ইন্ডিয়া আপত্তি করবে তখনই বুঝবেন যে রিয়েলি এটা আমেরিকাকে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা বাংলাদেশের পক্ষ থেকে। সো ফার ইন্ডিয়াদের দিক থেকে কোনো আপত্তি আসে নাই। বঙ্গোপসাগরের কোনো অংশ যদি আমরা আমেরিকাকে দিতে চাই, কোনো ধরনের ফ্যাসিলিটিস যদি দিতে চাই, সবচেয়ে বেশি এটার আপত্তি করবে কিন্তু ইন্ডিয়া। এটা থেকেই বুঝতে পারবো যে আমেরিকার সাথে কেউ, বাংলাদেশের ভিতরে কেউ আমেরিকাকে কিছু দিতে চাওয়ার চেষ্টা করছে কিনা। সেই হিসেবে খুব পরিষ্কারভাবে দুটা লোক, প্রথমত ইউনূস সাহেব স্লোলি আমেরিকানদের এই লায়াবিলিটি, এই স্বার্থ কাঁধে নিয়েছিলেন গোপনে। এটা প্রকাশ্য হয়ে যায় যখন খলিল সাহেব ঢাকায় আসে এবং তার তৎপরতা শুরু করেন। আমাদের ওয়াকার সাহেব প্রথমে বুঝতে না পেরে তাকে অজিত দোভালের সাথে পরিচয় করে দিয়েছিলেন, ভাবছিলেন যে এটা এদিকে নিয়ে গেলে এটা তার পক্ষে কাজ করবে। কিন্তু অচিরেই প্রকাশ পায় খলিল সাহেব যখন আরো দুইটা পদবি নিয়ে বসেন, তখন ইন্ডিয়ানরা অজিত দোভাল এবং ওয়াকার সাহেব সবাই বুঝে যায় যে এ তো আমাদের লোক না, বরং এ আমাদের জন্য বাধা সৃষ্টি করবে। আমি আগে ডাইরেক্ট
ইউনুস সাহেবের অফিসে ঢুকে যেতে পারতাম, এখন তো মাঝখানে খলিল সাহেব আছে, আমি তো যেতে পারবো না। এটাগুলো একটা, তার থেকে বেশি ইন্ডিয়ানরা স্পষ্ট করে দেয় যে খলিল সাহেব তো মূলত আমেরিকানদের স্বার্থে, আমেরিকানদের বার্মা ঢোকার পক্ষে, আরাকানদের ভিতর দিয়ে আরাকানকে সাপোর্ট করার জন্য কাজ করছে, ফলে ও তো আমাদের লোক না। এই হচ্ছে মূল তর্কটা আসলে। তাহলে কালকে খলিল সাহেবের রক্তটার অর্থ কি আসলে, সারার্থ কি? সারার্থ হলে এই, আচ্ছা এই ফাঁকে আরেকটু বলে নিই আগে, সাম্প্রতিককালে এই যে আর্মির ভিতরে ভাগ বললাম, কালকের দিনটা ছিল বলতে পারি আমরা, কালকের দিনটা না, কালকের দিনটা মানে কালকের দিনটা হলো ফুল স্টপের দিন। এর আগে গত 4-5 দিন ধরে এটা চলতেছিল আসলে। ইউনুস সাহেবের কাছে দুই পক্ষই বুঝিয়ে স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনি করিডোরের ইস্যু, পোর্ট দেওয়ার ইস্যুটা সবাই না, কিন্তু করিডোর দেওয়ার ইস্যুতে আপনি ফুল স্টপ খাড়ান, এদিকে আগাবেন না। ফলে গতকাল ছিল সেই দিন আসলে যে করিডোর ইস্যুটা ফুল স্টপ হয়ে গেছে। এই জন্য খলিল সাহেব কালকে সাংবাদিক সম্মেলন করে করিডোর ইস্যুটা ফালাই দিয়ে এবার ত্রাণ হিসেবে বেঁচে থাকতে চাচ্ছেন। এই তাহলে গতকালকের অগ্রগতি অফ খলিল সাহেবের বক্তব্য দিয়ে যদি বলতে চাই, সার কথা হলো করিডোর ইস্যুটা হয়ে গেছে, ডাই ডাউন হয়ে গেছে। কিন্তু করিডোর ইস্যুটা যখন ডাই ডাউন হতে যাচ্ছে বা গেছে, তার 3 দিন আগে থাকতে এই যে যারা ইউটিউবিয়ার বিদেশে বসে করে, এরা আশা করে বসেছিল যে শেষের দিকে ওয়াকার সাহেব যেহেতু ইউনুস সাহেবের কাছে যাচ্ছে, তাহলে ওয়াকার সাহেব, আমরা যারা আমেরিকানপন্থী, আমেরিকার আরাকান আর্মিকে সাপোর্ট করার পক্ষে যারা, ওয়াকার সাহেব বোধহয় আমাদের পক্ষে আসতেছে। আমি আবার বলতেছি, ওয়াকার সাহেব এই নড়াচড়া দেখে গত 3-4 দিনের যারা যারা আমেরিকাকে সাপোর্ট করার পক্ষে, আমেরিকান করিডোর নেওয়ার পক্ষে, সেই গ্রুপটা চাইছিল, দেখছিল ব্যাপারটাকে, এবার ওয়াকার সাহেব আমাদের দিকে চলে আসছে। সুতরাং আমাদের জয় জাকা, অর্থাৎ ওভারঅল বললে আমেরিকা আর ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চারে রাজি হয়ে গেছে। এই জন্য তারা খুশি হয়েছিল। তাদের ফেসবুকে তো বটে, সাথে সেই সাথে হওয়া আপনাদের ইউটিউবে তারা এই ধরনের বক্তব্য দিয়েছিল আসলে যে এবার হয়ে গেছে। কিন্তু গতকালকে একদম এক্সাক্ট গতকালকে এইবার তারা হতাশ যে না, ওয়াকার সাহেব তাদের সাথে আসে নাই, ওয়াকার সাহেব আলাদা হয়ে গেছে। অর্থাৎ ইন্ডিয়ানের আমেরিকান স্বার্থের ভিতরে কোনো কিছু খোঁজার কোনো সুযোগ নাই। কারণ বিশেষ করে আর্মি দিক থেকে ওভারঅলই বলতে গেলে, যদিও তারা আলাদা আলাদা করে পার্সু করছে ইস্যুটা, তারা করিডোর বিষয়ে ইউনুস সাহেবকে কিছু করতে দিবে না। সো দ্যাট ইজ এ ফুল স্টপ। গতকালকের দিনের রিমার্কেবল ঘটনা হলো এটা। কিন্তু এর ভিতরে আরেক ঘটনা ঘটে গেছে, সেটা হলো এই যে ওয়াকার সাহেবকে কেন্দ্র করে এইবার বিএনপি, বিশেষ করে রা এবার এই যে আমরা জিতছি, ইউনুস সাহেবকে স্টপ করেছি, তাহলে নিশ্চয়ই ওয়াকার সাহেবকে দিয়ে আরেকটু আগায় গেলে আমরা তো এবার ইলেকশনের জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই ধরনের আবহাওয়া তৈরি হয়ে গেছে কালকে আবার, যে কারণে কালকে এবার আসেন ওই যে ইশরাকের ঘটনা তখন ব্যাখ্যা করতে পারে। কালকে যে এই যে একদিকে এনসিপি, একদিকে বিএনপির যে দুই ভাগ এবং দুই ভাগের এক্সট্রিম বক্তব্য, এই বক্তব্যটা সেটা নির্দেশ করে। ওয়াকার সাহেবরা আরেক স্টেপ ফরওয়ার্ড করে বলছে যে যেহেতু আমরা এটা করে ফেলছি ওয়াকার ইউনুস সাহেবকে, ফলে এখন আমরা ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে। এইটাকে খুব জোরে সোরে স্ট্রেস দিয়ে বলছেন। ইশরাক বলছে এখন আজকে আমি মিটিংয়ে পার্টিসিপেট করলাম, সমাবেশে পার্টিসিপেট করলাম, কেন এখন আমরা এটাকে নিয়ে আগে যাব। এই হচ্ছে এইটার সাথে এই অংশ লাস্টে গিয়ে জুটতেছে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কালকের দিনের এই 3টা ঘটনা কি ঘটছে। ইতিমধ্যে খালি হেডলাইন বলে রাখি, ইতিমধ্যে বেশ কিছু ইউটিউব পাবেন আপনি থার্ড পার্টির করা, যেমন ইগল ভিউজ বলে একটা বেশ ভালো বড় একটা ইউটিউব ছাড়ছে। আমি খুব ভালো চিনি না তাদেরকে, কিন্তু দেখে মনে হয়েছে তাদের আর্গুমেন্টের ভিতরে মেটেরিয়াল আছে। তারা আর্গুমেন্ট করতেছে যে শুরু হয় আমেরিকান এরকম বহু জায়গায়, বহু দেশ করিডোর দিয়ে শুরু হয়েছে, পরে তারা এটা নিয়ে মিলিটারি ইস্যু হিসেবে এটাকে বানিয়েছে, মিলিটারি ইন্টারভেনশনের সুযোগ হিসেবে এটা কাজে লাগিয়েছে। তার বিস্তার উদাহরণ দিচ্ছে তারা ওটার মধ্যে। এগুলো একটা। দুই হলো উখিয়া নিউজ বলে একটা ওয়েবসাইট। উখিয়া নিউজ দাবি করছে যে সম্প্রতি
বাংলাদেশের ফায়ার সার্ভিস যারা আগুন নির্বাপনের জন্য যে আমাদের যেটা অ্যাকচুয়ালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পুরো নামটা এরকম, ওইটার একটা ডেপুটি ডিরেক্টরের রেফারেন্স দিয়ে ওই পত্রিকা খবর দিচ্ছে যে কক্সবাজারে আমেরিকান আর্মি, আমেরিকান এম্বাসি এবং আমেরিকান এয়ারফোর্স মিলিতভাবে বাংলাদেশিদেরকে তারা সিভিল ডিফেন্সের ট্রেনিং দিচ্ছে। অদ্ভুত কাণ্ড। এমনিতেই বাংলাদেশের সিভিল ডিফেন্স এখন যথেষ্ট শক্তিশালী। আমি দেখছি নিশ্চয়ই আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে একেবারে ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে তারা পুরো কন্ট্রোল নিয়ে ফেলে পুরো জিনিসটার উপরে, সেটা যত দরই, যত উঁচু, যত গভীর বা যত খারাপ একটা আগুন লাগছে এরকম পরিস্থিতি হোক না কেন। সিভিল ডিফেন্স সে 75 সিভিল ডিফেন্স এখনকার সিভিল ডিফেন্স আকাশ পাতাল ফারাক। আমি খেয়াল রাখবেন এখনকার সিভিল ডিফেন্সের মূল কমান্ডার লোকটা একটা আর্মির লোক হয়, অ্যাক্টিং আর্মির লোক, কিন্তু আমি যথেষ্ট দক্ষ বলে আমার কাছে মনে হয়েছে। এনিওয়ে, সেই অবস্থায় আপনি কক্সবাজারে গিয়ে আমেরিকান আর্মি, আমেরিকান এয়ারফোর্স, টু মাচ হয়ে গেল না? এটা কেন? এবং সে রিপোর্টটা দিচ্ছে সুনির্দিষ্ট করে সে ডেপুটি ডাইরেক্টর সিভিল ডিফেন্স, মানে আমাদের দমকল বাহিনীর সিভিল ডেপুটি ডিরেক্টরের বরাতে এই রিপোর্টটা দিয়েছে। এইটা বেশ প্রশ্নবোধক একটা রিপোর্ট, যে এটার কি দরকার পড়লে আমেরিকানদের হেল্প নিতে হবে, তাও আবার আমেরিকান আর্মি, ইটস টু মাচ। এয়ারফোর্স তো অতিরিক্ত হয়ে গেছে না? অ্যাম্বাসি আছে, ঠিক আছে, অ্যাম্বাসি গেছে ভাই ত্রাণ দিতে, এরকম বলে চালাইতে পারেন আপনি, তাই বলে আমেরিকান আর্মি? আমাদেরকে এমন অবস্থা পড়ছে সিভিল ডিফেন্সের ট্রেনিংয়ের জন্য আমেরিকান আর্মিকে লাগবে? এটা হজম হলো না। সো এটা প্রশ্নবোধক একটা রিপোর্ট আর কি। প্লাস ইগলের রিপোর্টটা যথেষ্ট যুক্তিযুক্ত রিপোর্ট, গতকালকে এই রিপোর্টগুলো ছাপা হয়েছে। তাহলে সার কথা দাঁড়ালো এই করিডোরের ইস্যুটা ফিনিশ। বাদ থাকলো খালি একটা, আমি শেষ করতে হবে, টাইম শেষ হয়ে গেছে। বাদ থাকলো খালি একটা, ইউনূস সাহেব কি 29-30 তারিখে জাপান যাচ্ছেন? এই জাপান ইস্যুটাও কিন্তু দুরকম, ইন্ডিয়া আর আমেরিকা মাখামাখি করে আছে। ইন্ডিয়ানরা একভাবে জাপান ইস্যুকে দেখে, আমেরিকানরা একভাবে দেখে। আমেরিকানরা দেখে হলো যে ইন্ডিয়াকে ধরে নিয়ে এসে মাতারবাড়ি পোর্ট ইউজ করতে বাধ্য করো, এটা হচ্ছে আমেরিকানদের পজিশন, যেটা ইউনূস সাহেবের পজিশন। আর ইন্ডিয়া আবার আরেকটা পজিশন আছে, যেটা হাসিনার আমল থেকে তারা জাপানকে দিয়ে, ওই যে বললাম যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে করিডোর নেওয়ার জন্য যে ম্যাপটা করেছে, আমি একটা লম্বা ভিডিও আপনাদেরকে দিয়েছি, যেখানে বলা আছে ওইদিকে বুড়িমারি, এদিকে সিলেট পর্যন্ত সমস্ত জায়গা দিয়ে খালি বারে বারে তা ঢুকে পড়বে, যেটা বাংলাদেশের ভিতরে দেখে মনে হচ্ছে যে আমাদের এই টাঙ্গাইলে এলেঙ্গা থেকে বোধহয় এটা বুড়িমারি পর্যন্ত রাস্তাটা বানিয়েছে আমাদের জন্য। এটা যে আসলে ইন্ডিয়াকে করিডোর দেওয়ার জন্য বানানো হয়েছে, এবং এটা যে জাপানিজদের একটা প্রজেক্ট, জাপানের ঘাড়ে চড়ে ওই পয়সা দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের উপর দিয়ে করিডোরটা নিয়ে নিচ্ছে, সেই প্রজেক্ট ছিল এটা। সো এটা হলো ইন্ডিয়া জাপানের একটা ঘাপটি মেনে থাকা নিজেদের আলাপ। আর সেম এই মাতার বাড়ির প্রজেক্ট এই জাপানকে দিয়ে আবার আমেরিকানদের আর ইচ্ছা আছে। অরিজিনালি 2010 সালে এটা দিয়ে শুরু হয়েছিল মাতার বাড়ি। সো এই দুইটার মধ্যে একটা টানা হাঁচড়া আছে, কিন্তু সম্প্রতিকালে জাপান অ্যাগ্রেসিভলি আগাচ্ছে, এই জন্য জাপানের প্রজেক্ট আটকে আছে। এটা 20 বিলিয়নের প্রজেক্ট, হাফ ডান হয়ে থাকা প্রজেক্ট, মানে যে পয়সাটা খরচ করছে এই পয়সা। আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা পদত্যাগ করবেন কিনা, তারা পদত্যাগ করলে কি হতে পারে। মোটামুটি তারা যে বিরক্ত, সেটা যদি আমরা আসিফ মাহমুদ এই কিছুক্ষণ আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, বাল নর্থ অ্যান্ড দিল্লি জুটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট অন দ্য থিং, জাস্ট টু অফ টেম্পোরারি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারার ভয়, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টেই উদয় এদেশের ভাগ্য। তার এই বক্তব্য, তার এই ফেসবুক স্ট্যাটাস স্পষ্ট যে আমরা যে বলতেছি সেনাবাহিনী, এই বিএনপির আন্দোলন বা বিএনপি সবকিছু মিলিয়ে, অর্থাৎ ডক্টর ইনূস যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন বা আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন হয়তো বা পূরণ হবে না। কারণ ডক্টর ইনূস হয়তোবা বিদায় নিতে পারেন, আর বিদায় নিলে কি হবে সেটা আমাদের সামনে স্পষ্ট। দর্শক, আলোচনা শুনেছেন, আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।